বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো এর আগে আমরা অলরেডি অনেকগুলো পাটিগণিতের চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি। তো আজ আমরা যে চ্যাপ্টারটা কমপ্লিট করব সেটা হচ্ছে অ্যাভারেজ। তো অ্যাভারেজ থেকে আমি বেশ কিছু তোমাদের টাইপ দেখাবো এবং কিছু ফর্মুলা দেখাবো, যেগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো বা কলকাতা পুলিশ বলো, ডব্লিউবিসিএস বলো, রেল, ব্যাংক, সব ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এবং তোমাদের যাতে অ্যাভারেজ চ্যাপ্টারটা যতটা সহজ মনে হয়, এই চ্যাপ্টারের অঙ্কগুলো ততটাই ঠিক সহজ প্রসেসেই আমরা শিখব, যাতে পরীক্ষার সময় টাইমটা তোমাদের খুব কম লাগে। তো চলো শুরু করা যাক। ঠিক আছে? আর প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, যদি প্রত্যেকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই লাইক এবং কমেন্ট করবে, এবং তোমার যে সমস্ত বন্ধুরা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবে। ঠিক আছে? আর এই ক্লাসের শেষে তোমরা পিন করা কমেন্টে এবং ক্লাসের যে ডেসক্রিপশান আছে ভিডিওর, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, এবং তোমরা যারা জিকে নোটস বা ম্যাথের নোটস চাইছো, সেই লিঙ্কে গিয়ে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাওয়ার পরে তোমরা সেই সমস্ত নোট নিতে পারবে। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তা আমরা অ্যাভারেজ বলতে কি বুঝি? গড় বলতে আমরা গড় বলতে বুঝি, ধরো তোমার কাছে এন সংখ্যক, ধরো একটা, দুটো, তিনটে এরকম তোমার কাছে টাকা আছে। ঠিক আছে? এই টাকাগুলো আছে। এবার যদি বলে যে এই টাকাটাকে আমি কজনের মধ্যে ভাগ করে দেবো, তিনজনের মধ্যে ধরে নিলাম আমি ভাগ করে দেবো এই টাকাটাকে। কজনের মধ্যে ভাগ করে দিচ্ছি? তিনজনের মধ্যে। তিনজনের মধ্যে যদি ভাগ করে দিই, আমরা কি শিখেছি? মোট রাশিগুলোর যোগফল, মানে 1+2+3 বাই কতজনের মধ্যে ভাগ করছি? তিনজনের মধ্যে। তাহলে অ্যান্সার হয়ে যাবে 6/3 = 2। প্রত্যেকে 2 ভাগ করে পাচ্ছে। তো এই বেসিক কনসেপ্টটা সকলেই জানা আছে। তাহলে আমরা বলতে পারি কি, যে গড় ইজিক্যাল টু কি? গড় ইজিক্যাল টু হচ্ছে আমাদের রাশিগুলির সমষ্টি, রাশিগুলির সমষ্টি বাই রাশিগুলির সংখ্যা, রাশিগুলির সমষ্টি বাই রাশিগুলির সংখ্যা। এটাই হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। ঠিক আছে? এবার তোমাদের বেশ কিছু টাইপের আজকে অঙ্ক ডিসকাশন করব। তো তোমাদের মেনলি গড় থেকে যে বিষয়গুলো কভার আপ করা হয় কোশ্চেনে, তো ধরো কাউরির ওজন সংক্রান্ত আসে কোশ্চেনে, আসে সংখ্যা সংক্রান্ত, সেটা জোড় হতে পারে বা বিজোড় হতে পারে। ঠিক আছে? জোড় বা বিজোড় হতে পারে। তারপরে কি আসে? আসে তোমাদের ব্যাটসম্যান এত ইনিংসে এত রান করেছে, এত 12তম ইনিংসে এই রান করেছে, তাহলে গড় রান কত হবে? তাহলে কি আসে? আর একটা ইনিংসের অঙ্ক বা ব্যাটসম্যান। আরেকটা টাইপের আসে, সেটা হচ্ছে কি গতিবেগ বা দূরত্ব সংক্রান্ত, গতিবেগ বা দূরত্ব। এরকম টাইপের অঙ্কগুলো তোমাদের অ্যাভারেজ চ্যাপ্টার থেকে আসে। ঠিক আছে? তো চলো আজকে আমরা যেটার উপর ফোকাস করব সেটা হচ্ছে সংখ্যা। তা সংখ্যা থেকে তোমাদের 5টা টাইপের অঙ্ক সচরাচর এসে থাকে। তো সেগুলোই চলো আজকে কভার করব, আর এর শর্ট ট্রিক্সগুলোও দেখব। তাহলে ফার্স্টেই আমরা যাব কি টাইপ 1-এ। টাইপ 1-এ যাব। ঠিক আছে? আর এর থেকে সহজ ট্রিক আশা করছি তোমরা কিছু পাবে না। তাই এই ট্রিক্সগুলো যথেষ্টভাবে ফলো করো, অবশ্যই বুঝতে পারবে। ধরো সাপোজ তোমায় দিয়ে দিয়েছে যে প্রথম 19টি স্বাভাবিক সংখ্যা, পরপর 19টি স্বাভাবিক সংখ্যা যোগফল কত? 19টি স্বাভাবিক সংখ্যার গড়টা ধরো বলে দেওয়া আছে। ঠিক আছে?
তোমায় পরপর 19টি সংখ্যার গড় ধরো বলে দেওয়া আছে কত, গড় হচ্ছে 41। ঠিক আছে, তাহলে সব থেকে ছোট এবং বড় সংখ্যা কি করে বের করবে, ছোট আর বড়টা কি করে বের করবে। চলো এর একটা সহজ ট্রিক্স দেখা যাক। ঠিক আছে, ওকে, ধরো 19টি সংখ্যার গড় বলে দিয়েছে কত, 41। এবার আমাদের পরপর সংখ্যা যখন বলে তখন আমাদের বের করার নিয়মটা হচ্ছে কি, ধরো যে সংখ্যাটা এখানে দেওয়া আছে, আমি কালিটা চেঞ্জ করি, এই যে সংখ্যাটা দেওয়া আছে পরপর কতগুলো সংখ্যা সেটার উপর ফার্স্ট ফোকাস নেব। এখানে যেহেতু 19 আছে, তাহলে আমরা সব সময় করব কি, পরপর সংখ্যা থাকলে n-1/2, মানে 19-1/2 মানে হচ্ছে 18/2 মানে হচ্ছে 9। ঠিক আছে, গড় বলে দিয়েছে 41। তাহলে ছোট সংখ্যা বা বড় সংখ্যা কি করে হবে, ছোট সংখ্যাটা দেখো হবে তোমাদের 41-9, আর বড় সংখ্যাটা হবে তোমাদের কি, বড়টা হবে 41+9। এবার তোমরা হয়তো সাধারণ উপায়ে ক্যালকুলেট করতে গেলে কিভাবে করবে, 1+2+3 এইভাবে, কিন্তু আমরা এইভাবে করব না, আমরা জিনিসটাকে আরও সহজ করে নিয়েছি। তো তোমরা যখন কোশ্চেনটা পরীক্ষার হলে 2 সেকেন্ড বা 5 সেকেন্ডে কমপ্লিট করতে হবে, তখন এই প্রসিডিওরটা ফলো করবে তোমরা। ফার্স্টে কি করব, আমরা পরপর কতগুলো সংখ্যা বলে দিয়েছে, স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা যেটা বলবে, কতগুলো সংখ্যা বলে দিয়েছে সেটা ফার্স্টে চেক করব। সেই সংখ্যা থেকে 1 বিয়োগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে আমাদের একটা সংখ্যা বেরোবে, এবং যখন আমাদের গড়টা দেওয়া থাকছে সেই গড় থেকে যদি আমরা সেই সংখ্যাটাকে বাদ দিই তাহলে আসবে কি আমাদের ছোট সংখ্যা। তাহলে ছোট সংখ্যাটা কত হয়ে যাবে, ছোট সংখ্যাটা হয়ে যাবে তোমাদের 33, আর বড় সংখ্যাটা হয়ে যাবে কত, 50। দেখো 33 থেকে 50, দেখো 19টাই সংখ্যা হচ্ছে। ঠিক আছে, ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। ধরো তোমায় দেওয়া আছে যে পরপর ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় বলেছে, পরপর ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড়টা বলে দিয়েছে 56। ঠিক আছে, তাহলে বৃহত্তম সংখ্যাটা কত, বৃহত্তম সংখ্যাটা কত, পরপর কটি বলেছি, 7টি সংখ্যার, পরপর ক্রমিক 7টি সংখ্যার গড় হচ্ছে কত, 56। বৃহত্তমটা কত বললাম, কত হবে সেটাই বের করতে বলেছে। তাহলে এটা আমরা কিভাবে করব, সেম প্রসিডিওর অ্যাপ্লাই করব। 7 থেকে ফার্স্টে কি করব, আমরা 1 বিয়োগ দেবো, তাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে এটা আসবে আমাদের কত, 3। তাহলে 56-র সাথে দেখো 3 যদি আমরা যোগ করি, দেখো আসবে 59। বা তোমরা যদি পরপর ক্রমিক সংখ্যা বলেছে, আমাদের গড় মানে কি, সেই সংখ্যাটা সবসময় মাঝে বসে, তাহলে এটা যদি 7টা সংখ্যা থাকে এই দিকে, তাহলে থাকবে কটা, 3টে, এই সাইডে থাকবে দেখো 3টে সংখ্যা। তাহলে 56-র পরে কত, 57, 58, 59, আর এদিকে থাকে 55, 54 আর 53। তাহলে দেখো আমাদের অ্যাভারেজ কি আসছে, অ্যাভারেজটা দেখো 56ই আসছে। আবার তাহলে বৃহত্তম সংখ্যাটা কত পাচ্ছি, 59, ক্ষুদ্রতম সংখ্যা বললে কত পেতাম, 53। তাহলে এই প্রসিডিওরটা তোমরা করতে পারবে, বা এটাও তোমরা করতে পারবে। ঠিক আছে, কিন্তু এটা তখনই প্রযোজ্য হবে যখন এই সংখ্যাটা ধরো তোমার ছোট বলেছে 7টি। এবার ধরো তোমায় যদি 19টা বা 20টা বলতো, তুমি এরকম করে পরপর লিখতে লিখতে তোমার পরীক্ষার অর্ধেক টাইম চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা অবভিয়াসলি কোনটা করব, n-1/2। ঠিক আছে, ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। ধরো তোমায় বলে দিয়েছে 9টি সংখ্যার গড় হচ্ছে 20। 9টি সংখ্যার গড় কত, গড় হচ্ছে 20। সবচেয়ে ছোট সংখ্যাটি কোনটা, তাহলে ছোটটা কোনটা,
বলো ছোটটা কোনটা হবে? ছোটটা হবে 9টি সংখ্যার গড় 20। 9টি সংখ্যার গড়, তাহলে এখান থেকে 9 থেকে আমরা কি করব? 1 বিয়োগ দেবো, করবো কত? 4। তাহলে 20 মাইনাস 4 মানে কত হবে? হবে তোমাদের 16। তাহলে 16 হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। আর এই রকম কোশ্চেন তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামে প্রিভিয়াস ইয়ারে ঘেটে দেখো, তোমরা পেয়ে যাবে। তোমাদের এই যে কোশ্চেনটা করালাম, এটা তোমাদের সিজিএল 2022-এ পড়েছে। সিজিএল 2022-এর কোশ্চেন। ঠিক আছে। যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমরা এই রকম অঙ্ক পেয়ে যাবে। এবার একটা নতুন টাইপে আসি, বিজোড় সংখ্যা। এতক্ষণ তো তোমরা দেখলে পরপর স্বাভাবিক সংখ্যা বা পরপর সংখ্যার যোগফল বা তাদের গড়। এবার টাইপ 2-তে যাই। টাইপ 2 হচ্ছে কি? বিজোড়। যদি আমাদের বিজোড় সংখ্যার গড় বলে দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? ঠিক আছে, ধরো তোমায় বলে দিয়েছে পরপর 8টি বিজোড় সংখ্যার গড় কত? 8টি বিজোড় সংখ্যার গড় ধরে নাও 62 দেওয়া আছে। 62। সব থেকে বড় সংখ্যা কোনটা? বড়টা কোনটা হবে? আমরা ছোটটাও দেখব। তাহলে বড় বের করব আর ছোটটাও করে নেব একবারে। ঠিক আছে। বিজোড় সংখ্যার ক্ষেত্রে তোমাদের ফর্মুলাটা একটুখানি চেঞ্জ হয়ে যাবে। যখন পরপর সংখ্যা বলছি তখন কি হচ্ছে? তখন আমরা n-1/2 করছি। বিজোড়ের ক্ষেত্রে শুধুমাত্র n-1 হবে। শুধুমাত্র কি হবে? n-1। তাহলে 8 থেকে 1 বিয়োগ করলাম, কত হবে? 7। তাহলে বড় সংখ্যা কোনটা হবে? 62-র সাথে যদি 7 যোগ করি, এটা হয়ে যাবে তোমাদের বড় সংখ্যা। আর 62 থেকে যদি আমরা 7 বিয়োগ করি, তাহলে সেটা হয়ে যাবে তোমাদের ছোট সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা। দেখো পরপর সংখ্যাগুলো আসছে কিনা তোমরা নিজেরা একবার মিলিয়ে দেখো। ফার্স্ট হচ্ছে 55, 55 পরে কত? 57, 57 পরে 59, 59-এর পরে 61, 61 পরে 63, 65, 67 আর 69। দেখো 1 2 3 4 5 6 7 8 হলো 8টা বিজোড় সংখ্যা। ঠিক আছে, ক্লিয়ার আশা করছি প্রত্যেকের কাছে। ওকে, চলো। তা তোমরা এই প্রসিডিওরটা আমরা পরীক্ষার হলে করব না। আমরা কোনটা করব? আমরা সবসময় এই ট্রিক্সটাকে ফলো করব, যাতে আমাদের টাইমটাকে যতটা সম্ভব বাঁচানো যায়। ঠিক আছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন ধরো তোমায় দিয়েছে কি? পরপর 7টি সংখ্যা। পরপর 7টি সংখ্যার গড় ধরলাম আমি কত? জোড় সংখ্যা ধরবো এই ক্ষেত্রে। ঠিক আছে। জোড় আর বিজোড় দুটোর ক্ষেত্রে নিয়ম কিন্তু আমাদের সেম। তা 7টি জোড় সংখ্যার গড় কত? 36। প্রথম সংখ্যার মান বা ছোট সংখ্যা, সবসময় মনে রাখবে প্রথম সংখ্যা বলতে আমাদের কোনটা বোঝায়? ছোট সংখ্যা। বা তোমাদের যদি বলতো যে সপ্তম সংখ্যা, সপ্তম সংখ্যা মানে কত হবে? 7টি জোড় সংখ্যার গড় বলেছে, তাহলে সপ্তম সংখ্যা মানে কোনটা হবে? আমাদের বৃহত্তম সংখ্যা। তাহলে নিয়ম আমাদের যখন সেম, তাহলে প্রথমটা বের করব আর সপ্তমটা বের করব। প্রথমটা কি করে বের করব? প্রথমটা বের করব কি? n-1 মানে কত আসবে? 6। তাহলে গড়টা আমাদের কত হচ্ছে? 36। প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা মানে হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা বা সব থেকে ছোট সংখ্যা। তাহলে 36 থেকে যদি 6 বাদ দিই, অ্যান্সার আসবে 30। আর যদি তোমাদের বলতো যে সপ্তম সংখ্যা বা বৃহত্তম সংখ্যা কোনটা হবে, তখন কি করতাম আমরা? 36 প্লাস 6 মানে হচ্ছে কত? 42। ঠিক আছে, এটুকু আশা করছি প্রত্যেকের কাছেই ক্লিয়ার। আর এরপরে আবার একটা অঙ্ক দেখি। ধরো তোমায় বলে দিয়েছে পরপর
পরপর 5টি বিজোড় সংখ্যা, কি বললাম, পরপর 5টি বিজোড় সংখ্যার গড় কত বলে দিয়েছি, গড় বলে দিয়েছি আমি 33। ঠিক আছে, এবার ধরো তোমায় বলল এদের মধ্যে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার গুণফল, ক্ষুদ্রতম এবং বৃহত্তম ও বৃহত্তম সংখ্যার গুণফল। তো আশা করছি এটা প্রত্যেকেই পারবে, এতক্ষণ ধরে যা নিয়ম দেখিয়েছি। আর তোমরা পরীক্ষায় বলবো যতটা পারবে শর্ট নিয়ম ফলো করার চেষ্টা করো, ঠিক আছে? ওকে, তো গুণফলটা কি করে বের করব আমরা দেখে নিই। 5টি বিজোড় সংখ্যা, জোড় বা বিজোড় থাকলে আমি সবসময় কি বলছি, কটি সংখ্যা দিয়েছে সেটাকে ফার্স্ট ফলো রাখবো, সেটা মানে ধরছি কি আমরা n, তাই তো, সেটা মানে ধরছি আমরা n। তাহলে ফার্স্টে n-1 করে নেবো, 5 - 1 মানে কত আসবে আমাদের 4। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা আমাদের কত হচ্ছে, 33 - 4 মানে হচ্ছে 29। 33 - 4 মানে হচ্ছে কত, 29। ঠিক আছে, আর বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা কোনটা হবে, বৃহত্তম সংখ্যা আমাদের হবে 33 + 4 মানে কত, 37। এবার কি বলেছে, ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যার গুণফল কত হবে। তাহলে 29 আর 37 যদি আমরা গুণ করি তাহলে দেখো তোমাদের আসবে 1073। আর এই কোশ্চেনটাও তোমাদের অলরেডি এমটিএসে পড়েছে। তাহলে ভাবো এই সমস্ত কোশ্চেন তোমাদের করতে কতক্ষণ টাইম লাগবে, হার্ডলি 2 থেকে 3 সেকেন্ড। তাহলে তোমাদের পরীক্ষার হলে কি বেশি টাইম লাগছে, একদমই না। তাহলে এই সমস্ত অঙ্ক তোমাদের কাছে জল ভাত। ওকে, চলো নেক্সট কোশ্চেন বলছি কি, পরপর 5টি বিজোড় সংখ্যার গড় হচ্ছে কত, পরপর 5টি বিজোড় সংখ্যার গড় হচ্ছে তোমার কত, 27। প্রথম ও পঞ্চম সংখ্যার গুণফল কত, প্রথম এবং পঞ্চম সংখ্যার গুণফলটা কত। খুবই সহজ প্রসেস। এবার তুমি মনে মনে ভাবতে পারো পঞ্চম সংখ্যা বললো বা প্রথম সংখ্যা বললো, কি করে বের করবো। এবার একটা জিনিস দেখো, আমাদের এখানে কটা সংখ্যা বলেছে, 5টা। তাহলে 5টি সংখ্যা যখন বলেছে, তাহলে প্রথম এবং পঞ্চম সংখ্যা মানে এখানে কি বোঝাচ্ছে, আমাদের বোঝাচ্ছে এখানে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যাটা। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বের করার নিয়ম আমরা কি জানি, বিজোড় সংখ্যা বলেছে, তাহলে ফার্স্টে কি করব, 5 - 1 = 4। তাহলে প্রথমটা হয়ে যাবে আমাদের কত, 27 - 4 = 23। আর পঞ্চমটা কি বলেছে, পঞ্চমটা বলেছে আমাদের পঞ্চমটা হয়ে যাবে আমাদের কত, 27 + 4 = 31 হলো। ঠিক আছে, এবার কি বলেছে, প্রথম এবং পঞ্চম সংখ্যার গুণফলটা কত আসবে, প্রথম এবং পঞ্চম সংখ্যার গুণফলটা কত আসবে। তাহলে আমরা কি করব, 23 এবং 31 গুণ করব, তাই তো। 23 এবং 31 গুণ করলে তাহলে কত আসবে তোমাদের, 23 এবং 31 গুণ করলে আসবে দেখো তোমাদের 713 সামথিং এরকম আসবে। ঠিক আছে, তোমাদের আসবে দেখবে 713। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন ধরো তোমায় আমি বলছি যে প্রথম 5টি 78টি সংখ্যা ধরি, পরপর 78টি সংখ্যা। এতক্ষণ তো ছোট ছোট ডিজিট দিয়ে করলাম, এবার একটু বড় ডিজিটে যাওয়া যাক। ঠিক আছে, প্রথম
78টি সংখ্যার গড় বলেছে আমাদের কত? 78টির গড় কত? গড় হচ্ছে 53.5। 53.5। তাহলে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে? বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? ঠিক আছে, চলো এটা করা যাক। এটা খুবই সহজ, তোমরা সবাই বলতে পারবে, কোনো অসুবিধা নেই। বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার অ্যাকচুয়ালি পার্থক্যটা দিয়েছি আমি, সরি, এটা আমি অ্যাকচুয়ালি দিতে চেয়েছি এর পার্থক্যটা। ঠিক আছে, এবার 78টি সংখ্যা, 78 মানে আমরা এখানে কি করতে বলেছিলাম? 77, মানে n-1/2। 77কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসে? 77কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে 37.5 আসবে, তাই তো? 77টি সংখ্যা করলে আসবে কত আমাদের? 37.5। এবার তোমায় কি বলেছে? বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। আচ্ছা, তোমরা একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দেখো। ধরো তোমায় যদি বলতো পরপর 5টি সংখ্যার গড় হচ্ছে আমাদের 5। পরপর 5টি সংখ্যার গড় হচ্ছে কত আমাদের? 5। তাহলে মাঝে যদি 5 থাকে, তার পরের সংখ্যাগুলো কত হয়? 6, এদিকে হচ্ছে 7, এদিকে কত হচ্ছে আমাদের? 4, এদিকে হচ্ছে কত? এইদিকে হচ্ছে 3। এরকম লিখি আমরা, তাই তো? খুব ভালো করে বুঝবে। এবার আমরা যখন n-1 করছি, n-1/2 লিখছি, তখন কত আসছে আমাদের? অ্যান্সারটা হচ্ছে 2। এবার দেখো 3 আর 7 এই দুটোর পার্থক্য কত? 4। 4টা কার গুণফল হচ্ছে? 2কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে দেখো 4 আসবে। ঠিক আছে, ঠিক সেম এখানেও হয়ে যাবে। তোমার যেটা বেরোবে অর্ধেকটা, তাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 37.5, একে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত আসছে আমাদের? 77। এই 77টাই হয়ে যাচ্ছে কি তোমাদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। ঠিক আছে, আশা করছি এটুকু তোমাদের কাছে ক্লিয়ার। ওকে, চলো নেক্সট কোশ্চেন করা যাক। ধরো 15টি ধারাবাহিক জোড় সংখ্যার সেটের গড় হচ্ছে 64। 15টি জোড় সংখ্যার গড়টা কত বলছি আমি? তার গড়টা বলছি 64। তাহলে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য কত? ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার পার্থক্য। এটাও খুব সহজ প্রসিডিওর, চলো দেখে নেব আমরা। আগেরটা যে প্রসিডিওর ফলো করলাম এটাও ঠিক সেম প্রসিডিওরই ফলো করব আমরা। ঠিক আছে, আগেরটা যে প্রসিডিওর ফলো করলাম এটাও ঠিক সেম প্রসিডিওরই ফলো করব। কি করব? আমরা জোড় বা বিজোড়ের সময় কি পড়েছি? n-1। তাহলে 15 থেকে ফার্স্টে 1 বাদ দিলাম, কত হলো আমাদের? 14। এবার একটা জিনিস দেখো, যদি আমার মাঝে 64 থাকে, আমি ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গেলে কি করছি? 14টা বিয়োগ করছি, তাহলে এই দিকে আমার থাকছে কটা? 14টা, তাই তো? আবার যদি বৃহত্তম বের করতে যাই তাহলে আমার এদিকে থাকছে কটা? এদিকেও থাকছে আমাদের 14টা। তাহলে একটা জিনিস দেখো, মাঝের ডিফারেন্সটা কত হচ্ছে? এখানেও আমার 14টা পোর্শন থাকছে, এদিকেও থাকছে আমার 14টা পোর্শন। তাহলে ডিফারেন্সটা কত হয়ে যাচ্ছে আমাদের বাবা? 28। 28টা কি করে পাচ্ছি? এদিকের 14 প্লাস এদিকের 14 মানে 28। ঠিক আছে,
তাহলে পার্থক্যটা যদি তোমায় জিজ্ঞাসা করে পার্থক্যটা কত হবে, তাহলে পার্থক্য হয়ে যাবে আমাদের কত, 28। কতটা সহজ অঙ্কগুলো, এতদিন হয়তো তোমরা এর থেকে জটিলভাবে করে আসছিলে, তো এটাই মনে হয় সব থেকে সহজ প্রসিডিওর। ঠিক আছে, এবার ধরো তোমায় বলে দেওয়া আছে 15টি স্বাভাবিক সংখ্যার গড়ের অঙ্কটা তো করলাম, জোড় বললো বিজোড় বললো এগুলোও করলাম। আচ্ছা, এবার আমি একটা তোমাদের জিনিস বলি, ধরো তোমাদের কয়েনের অঙ্ক আমি করাবো এরপরে, তা উচ্চতার অঙ্ক যদি তোমায় বলে, ধরো তোমায় বলেছে সাপোজ m সংখ্যক বালক আছে, তাদের গড় উচ্চতা বলে দিয়েছে কত, গড় উচ্চতা ধরো বলেছে x, ঠিক আছে। আর ধরো n সংখ্যক বালিকা আছে, n সংখ্যক বালিকা আছে, তাদের গড়টা কত বলে দিয়েছে, তাদের গড়টা ধরো বলে দিয়েছে তোমাকে y। তাহলে তোমায় যদি জিজ্ঞাসা করে এই m সংখ্যক বালক এবং n সংখ্যক বালিকা, m প্লাস n সংখ্যক বালক বালিকার গড় বয়সটা কত হবে, তখন তুমি কিভাবে বের করবে? তো এটার ফর্মুলা হচ্ছে কি, আমাদের এটার ফর্মুলা হচ্ছে m x প্লাস n y বাই m প্লাস n। m x মানে কি পাচ্ছি আমরা, n সংখ্যক বালকের মোট গড় ওজনটা পাচ্ছি। ny মানে কি, n সংখ্যক বালিকার মোট ওজনটা পাচ্ছি ny। তা টোটাল তাদের মোট ওজন কত, mx প্লাস ny। সেইটাকে যদি আমরা মোট বালক এবং বালিকার যোগফল দিয়ে ভাগ করছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি m প্লাস n সংখ্যক বালক বালিকার গড় ওজন। ঠিক আছে, তা তোমাদের যদি ওজন সংক্রান্ত অঙ্ক দেয় তাহলে সেক্ষেত্রে তোমরা এভাবেই করবে। ঠিক আছে, আরও তোমাদের টাইপ থাকে, যেমন ধরো বয়সের অঙ্ক থাকে বা গতিবেগের অঙ্ক থাকে, সেই সমস্ত অঙ্কগুলো তোমরা পাবে। ধরো গতিবেগের ফর্মুলাটা করিয়ে দিই। গতিবেগের ফর্মুলা, ধরো কোনো ব্যক্তি, ঠিক আছে, একটা লোক, ধরো টোটাল রাস্তা হচ্ছে এইটা, টোটাল রাস্তা হচ্ছে তার এই পোর্শনটা, ওকে। বেশ, এই গতিবেগে এই রাস্তাটা যাবে একটা গতিবেগে, এটা হচ্ছে তার অর্ধেক রাস্তা। ধরো লোকটা এখান থেকে যাত্রা শুরু করলো, লোকটা ধরো এখান থেকে যাত্রা শুরু করছে, যখন লোকটা এই পোর্শনে পৌঁছাচ্ছে, ঠিক আছে, আর যখন লোকটা এই পোর্শনে পৌঁছাচ্ছে সেটা দেখব। তাহলে ধরো অর্ধেক পথ, মানে এই যে লোকটা এইখান থেকে এই যে পথটা যাচ্ছে, এই পথটা ধরো তোমার যাচ্ছে x কিমি পার ঘন্টা গতিবেগে। কত বললাম, x কিমি পার ঘন্টা। ঠিক আছে, আর বাকি যে অর্ধেক পথ আছে, বাকি যে অর্ধেক পথটা আছে, এই অর্ধেকটা পথটা কি গতিবেগে যাচ্ছে, y কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে লোকটা প্রথম অর্ধেক পথ যাচ্ছে কি x কিমি পার ঘন্টা, এবং পরের অর্ধেক পথ যাচ্ছে কি y কিমি পার ঘন্টা গতিবেগ। এবার যদি জিজ্ঞাসা করে যে তার সমস্ত যাত্রাপথে তার গড় গতিবেগ কত হবে, সেক্ষেত্রে তোমরা এই ফর্মুলাটা মনে রাখবে। ফর্মুলাটা কি, ফর্মুলা হচ্ছে 2xy বাই এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু গড় গতিবেগ। এবার অনেকে ভুল করে আসে একটা জিনিস, যে আমায় গড় গতিবেগ বের করতে বলেছে, তা আমি তো 2xy বাই এক্স প্লাস ওয়াই এই ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম। কিন্তু তোমায় কোশ্চেনে এটাও ভালো করে পড়তে হবে যে ফার্স্টের এক্স কিমি যে ডিস্টেন্সটা যাচ্ছে এক্স কিমি পার আওয়ার বেগে, পরের ডিস্টেন্সটাও
যেন সেম থাকে। এই যে ওয়াই কিমি পার আওয়ার বেগে পরের যে ডিস্টেন্সটা যাচ্ছে সেই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা এক্স কিমি পার আওয়ার বেগে যে ডিস্টেন্সটা যাচ্ছে এই ডিস্টেন্সটা যদি সেম থাকে তবেই তোমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, তবেই তোমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে, না হলে তোমাদের এই ফর্মুলা ইউজ করতে পারবে না। কেমন? ওকে, ধরো এরপরে আমি বললাম একটা ব্যক্তি আছে, ঠিক আছে, একটা ব্যক্তি আছে, আমি ডিস্টেন্সটা জানি না, আমি এই ডিস্টেন্স একটা নিয়ে নিলাম। এবার ধরো ব্যক্তিটা এখান থেকে যাত্রা শুরু করলো, ব্যক্তিটা ধরো এখান থেকে যাত্রা শুরু করলো। সে প্রথমে কিছুটা ডিস্টেন্স কি বেগে যাচ্ছে, এক্স কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে। কত দূর গেল? ধরো সে যাচ্ছে এ কিলোমিটার পর্যন্ত। কত দূর যাচ্ছে সে? এ কিলোমিটার পর্যন্ত। পরের লোকটা আবার যাচ্ছে, মানে এই লোকটায় আবার পরবর্তীকালে যাচ্ছে কি গতিবেগে? যাচ্ছে হয়তো সে ওয়াই কিমি পার আওয়ার গতিবেগে। এখানেও গতিবেগগুলোও আলাদা, ডিস্টেন্সটাও আলাদা, আমরা কোনো ডিস্টেন্সই জানছি না এখানে। এখানে সে হয়তো যাচ্ছে বি কিলোমিটার। এবার লোকটা ধরো তার পরের যে ডিস্টেন্সটা আছে এটা কোন গতিবেগে গেল ধরলাম, ধরে নিলাম আমরা যাচ্ছে এটা জেড কিমি। ঠিক আছে, কি ধরবো? জেড কিমি গতিবেগে যাচ্ছে, ধরো জেড কিমি পার আওয়ার গতিবেগে গেল। কত দূর গেল? সি কিলোমিটার গেল। এবার যদি তোমায় বলে যে যাত্রাপথের গড় গতিবেগ কত হবে, সেক্ষেত্রে তুমি কি করবে? যদি গড় গতিবেগ জিজ্ঞাসা করে, আমরা একটা ফর্মুলা জানি, গতিবেগ মানে কি? গতিবেগ মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। গতিবেগ মানে কি? দূরত্ব বাই সময়। এবার জিনিসটা খুব ভালো করে লক্ষ্য করো আমি কি করছি। এখানে আমাদের মোট দূরত্ব কত? কারণ আমাদের কি বের করতে বলেছে? গড় গতিবেগ বের করতে বলেছে। তাহলে আমাদের মোট দূরত্ব বাই মোট সময় যদি করি তাহলেই আমরা গড় গতিবেগ বের করতে পারবো। তাহলে মোট দূরত্ব কত আমাদের? এ প্লাস বি প্লাস সি, তাই তো? ফার্স্টের ডিস্টেন্স হচ্ছে এ, পরের ডিস্টেন্স হচ্ছে বি, তারপরের ডিস্টেন্সটুকু হচ্ছে কি আমাদের সি। বেশ, এবার পরেরটা কি বলেছে? সময়। সময় কি কি বলেছে? আমরা সময় কিন্তু দেখো জানি না। আমরা সময় যদি বের করতে চাই তাহলে আমরা কি লিখি? সময় ইজিক্যাল টু দূরত্ব বাই গতিবেগ। তাহলে ফার্স্টের দূরত্বটা কত ছিল আমাদের? এ, তার গতিবেগ কত বলেছিলাম? এক্স। দেখো ফার্স্টেরটার গতিবেগ বলেছিলাম এক্স, তারপরেরটা হচ্ছে ওয়াই, তারপরেরটা হচ্ছে জেড। তাহলে প্রথম ডিস্টেন্সটার সময় লাগছে আমার এ বাই এক্স, সেকেন্ডেরটার সময় লাগছে কত? বি বাই ওয়াই, আর লাস্টেরটা লাগছে কত? সি বাই জেড। তাহলে যদি তোমাদের তিনটে বা চারটে বা তারও বেশি, সচরাচর তিনটের বেশি থাকে না, যদি গড় গতিবেগ বের করতে বলে সেক্ষেত্রে তোমরা এটা ইউজ করবে, এই ফর্মুলাটা। এবার যদি ধরো এখানে আমাদের যে দূরত্বগুলো দেওয়া আছে এ বা বি বা সি, এগুলো কিন্তু ডিফারেন্ট। আমাদের আগের ফর্মুলা যেটা করলাম না, 2xy বাই এক্স প্লাস ওয়াই, এখানে আমাদের এই ফর্মুলাটার জায়গায় তখন আবার এই রকম চলে আসতো। কি রকমভাবে চলে আসতো? তখন আমরা করতাম কি, ফার্স্টে যে ডিস্টেন্সটা ধরো দিয়ে দিয়েছে, এটা ধরো এ দিয়ে দিল, এটা ধরো বি দিয়ে দিল, তাহলে আমরা সেম ওটার মতোই অ্যাপ্লাই করব, এ প্লাস বি বাই এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই। তখন এরকম গতিবেগ লিখতাম। যেহেতু এখানে ডিস্টেন্সগুলো আমাদের কি বলেছে? সমান, তার জন্য গড় গতিবেগ কি আমাদের 2xy বাই এক্স প্লাস ওয়াই, বা আমরা বলতে পারি 2ab বাই এ প্লাস বি। ঠিক আছে, আর যদি তোমাদের ডিস্টেন্সগুলো ডিফারেন্ট থাকে,
এবং গতিবেগগুলো ডিফারেন্ট থাকে, সেক্ষেত্রে তোমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে, a প্লাস বি প্লাস সি টোটালটা বাই a বাই এক্স প্লাস বি বাই ওয়াই প্লাস সি বাই জেড। ঠিক আছে, এটা হলো তার গড় গতিবেগ। আচ্ছা, তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স বা ওজনের ওখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম। ধরো সাপোজ তোমার n সংখ্যক বালকের গড়, m সংখ্যক বালক যেটা দেওয়া আছে, m সংখ্যক এর গড়টা কত বলেছি আমি? গড়টা বলেছি x, আর n সংখ্যকের গড়টা কত? y। তাহলে অবশিষ্ট জনের গড় কত হবে? তাহলে mx মাইনাস ny ডিভাইডেড বাই m মাইনাস n। ধরো n সংখ্যক বালকের সংখ্যাটা ধরলাম আমি বেশি, ঠিক আছে, আর n সংখ্যক বালকের সংখ্যাটা যদি কম হয়, তাহলে mx যে মোটটা পাচ্ছি তার পরিমাণটা বেশি, তার থেকে আমি nyটা বাদ দিচ্ছি এবং তার নিচে টোটাল যে সংখ্যক বালক থাকছে সেটাকেও বাদ দিচ্ছি। বাদ দিলে আমরা কি পাচ্ছি? তার অ্যাভারেজটা পাচ্ছি, যে বাকি বা অবশিষ্ট যেটা থাকছে, অবশিষ্ট বালক বা বালিকা যাই বলতে পারে, তার গড়। যদি মোট বলতো তখন যোগ, আর যদি বিয়োগ বলতো তাহলে কি অবশিষ্টটা পেয়ে যেত। ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমরা ইনিংসের অঙ্ক বা ব্যাটসম্যানের অঙ্ক হয়তো অ্যাভারেজ চ্যাপ্টারে দেখে এসেছো কিছু প্র্যাকটিস কোশ্চেনে, তো তারও আমি একটা ফর্মুলা বলে দিচ্ছি। ধরো কোনো একটা ব্যাটসম্যান আছে আমাদের কাছে, ঠিক আছে, একটা ব্যাটসম্যান আছে। ধরো সে এনতম ইনিংসে, মানে এনতম যে ইনিংসটা আছে সেই ইনিংসে সে কি করলো? সেই ইনিংসের রান করলো এক্স, ইনিংসে এক্স রান করেছে। এরপরে কি বললো? তার গড় রান যেটা আছে, গড় রানটা আমাদের কত হলো? ওয়াই বৃদ্ধি পেল। আমি এটাকে ওয়াইয়ের পাশে প্লাস সিম্বল দিয়ে রাখলাম, ওয়াই বৃদ্ধি পেল। তাহলে এনতম ইনিংসের পর তার রানের গড় কত হবে? ঠিক আছে, এনতম ইনিংসের পর, এনতম ইনিংসের পর তার রানের গড় কত হবে? চলো এর একটা ফর্মুলা দেখে নেওয়া যাক। তোমরা যদি চাও এটাকে এক্স ওয়াই ধরেও করতে পারবে, কোনো অসুবিধা নেই। আমার মতে বলে যদি ফর্মুলা মনে রাখতে পারো সেক্ষেত্রে খুবই ভালো। যারা ফর্মুলা মনে রাখতে পারবে কোনো অসুবিধা নেই, তারা এক্স দিয়ে মনে রাখতে পারো, কোনো ব্যাপার নয়। যেটা তোমার সহজ লাগবে তুমি সেটাই করতে পারো। তো ফর্মুলা কোনটা? তাহলে ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এন মাইনাস ওয়ান, এইটা। ঠিক আছে, এনতম ইনিংসের পর তার রানের গড়টা কত হচ্ছে? এনতম ইনিংসে তার রান কত ছিল বলেছিলাম? এক্স। এবার দেখো এনতম ইনিংসের পর তার রানের গড় কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে ওয়াইটা কি পর্যন্ত ছিল? এনতম ইনিংসের আগে পর্যন্ত তার গড় রান ছিল যেটা, তার থেকে ওয়াই বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে এনতম ইনিংসের আগে কত ছিল? এন মাইনাস ওয়ানতম ইনিংস। তাহলে ওয়াই ইন্টু এন মাইনাস ওয়ান করেছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি? গড় রানটা। এবার ধরো তোমায় বললো যে এনতম ইনিংসে গড় হচ্ছে এক্স। এই যে এখানে বললাম না এনতম ইনিংসের গড় রানটা এখানে হয়ে যাচ্ছে আমাদের এক্স। আমি লিখলাম ধরো এনতম ইনিংসের গড় রানটা কত? গড় হচ্ছে আমাদের কত? এক্স। ঠিক আছে, গড় রান হলো এক্স। এবার পরবর্তী ইনিংসে তিনি যে রান করলো তার সব ইনিংসের গড় রানের ওয়াই হবে, তাহলে তার রানটা কত হবে? ঠিক আছে, তাহলে তার রানটা কত হবে? সেক্ষেত্রে তার রান হবে এন ইন্টু ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, মানে কি বলতে চাইলো? তার সব ইনিংসের রানের গড় হচ্ছে কত? ওয়াই হবে। এনতম ইনিংসে যদি সে এক্স রান গড়ের এক্স রান করে থাকে, পরবর্তী ইনিংসে তিনি যে রান করলো
পরবর্তী ইনিংসে তো কিছু একটা রান করলো, মানে এনতম ইনিংসে এক্স করলো, তাহলে এনতম ইনিংসের পরে মোট রান হচ্ছে এন এক্স। পরের ইনিংস মানে n+1তম ইনিংস, সেই ইনিংসের পরে তার গড় রানটা কত বলছে, হয়ে যাচ্ছে আমাদের কত ওয়াই, তখন মোট রান হচ্ছে এইটা। তাহলে আমাদের তার নির্ণেয় রান মানে মোট যে রানটা করেছে সেই রানটা এখানে আমরা বের করেছি। ঠিক আছে, ওকে। তো এইগুলো ছিল তোমাদের অ্যাভারেজ চ্যাপ্টার থেকে বেশ কিছু ফর্মুলা, এবং আজকে আমি তোমাদের একটা টাইপের বেশ কিছু অঙ্ক দেখিয়ে দিয়েছি। তো পরের দিন বা পরের ক্লাসে তোমাদের যেগুলো কভার করব সেগুলো হচ্ছে গতিবেগ সংক্রান্ত বেশ কিছু অঙ্ক, ওজন সংক্রান্ত অঙ্ক, ব্যাটসম্যান সংক্রান্ত অঙ্ক, এবং আদার্সও যদি টুকটাক কিছু অঙ্ক থেকে থাকে এই চ্যাপ্টারে সেগুলো আমি কভার করিয়ে দেবো। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি তো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তো তোমরা বন্ধুদের কাছে অবশ্যই চ্যানেলটি শেয়ার এবং করে দেবে, এবং চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। এবং যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওনি তাদের প্রত্যেককেই বলবো যে এই ভিডিওর ডেসক্রিপশানে এবং পিন করা কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। তোমরা অবশ্যই দেরি না করে আজই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও জিকে নোটস এবং ম্যাথের প্র্যাকটিস সেট পেতে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।